আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ টপিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস ও এই উপন্যাস কিভাবে ভারতের জাতীয়তাবাদ বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। যদিও এই প্রশ্নটি 2020 মাধ্যমিক পরীক্ষায় 2 নম্বরের প্রশ্ন হিসেবে এসেছে, তাও 2021 পরীক্ষায় এটি 4 নম্বর ও 8 নম্বরের প্রশ্ন হিসেবে আসার সম্ভাবনা আছে। তোমরা মন দিয়ে ক্লাসটি করবে। যে কোনো দেশেই জাতীয়তাবাদী ভাবধারা বিকাশের সঙ্গে সেই দেশের সাহিত্যের সম্পর্ক কিন্তু একেবারে ঘনিষ্ঠ। ভারতেও 19বিংশ শতাব্দীতে যখন জাতীয়তাবাদী ভাবধারা দানা বাঁধছিল, সেই সময়ে ভারতে যে সমস্ত নাটক, প্রবন্ধ, উপন্যাস প্রভৃতি রচিত হচ্ছিল, সেই সব সাহিত্যের মূল সুর ছিল কিন্তু দেশপ্রেম। তাই বিভিন্ন রচনার মাধ্যমে দেশবাসীর সামনে সরকারি অত্যাচারের স্বরূপ ও পরাধীনতার মর্মবেদনা তুলে ধরে দেশবাসীকে তাদের কর্তব্য সম্পর্কে সচেতন করে তুলেছিল। এছাড়াও দেশবাসীকে জাতীয়তাবাদী মন্ত্রে দীক্ষিত করেছিল। মাইকেল মধুসূদন দত্ত, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, দীনবন্ধু মিত্র, ঈশ্বরচন্দ্র গুপ্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রমেশচন্দ্র দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ তাদের বিভিন্ন রচনায় ও অবনীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকায় সেই সময় জাতীয়তাবাদী ভাবধারা প্রকাশ পেতে শুরু করেছিল। বঙ্কিমচন্দ্রও এই সময় বিভিন্ন জাতীয়তাবাদী সাহিত্য রচনা করেছিল। তার মধ্যে অন্যতম ছিল এই আনন্দমঠ উপন্যাসটি, যার প্রতিটি ছত্রে ছত্রে জাতীয়তাবোধ ও দেশপ্রেম প্রকাশিত হয়েছে। বঙ্কিমচন্দ্রের এই আনন্দমঠ উপন্যাসটি প্রথমে বঙ্গদর্শন পত্রিকায় ধারাবাহিকভাবে 1881 খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয়েছিল। 1882 খ্রিস্টাব্দে 15ই ডিসেম্বর এই গ্রন্থটি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়। এই গ্রন্থটির ইংরেজি অনুবাদ দ্য ওয়ে অফ ব্লিস। এছাড়াও এই গ্রন্থটি হিন্দি, তামিল, তেলেগু প্রভৃতি ভারতের বিভিন্ন ভাষায় গ্রন্থটি অনুদিত হলে সমগ্র দেশব্যাপী এই গ্রন্থের প্রভাবে জাতীয়তাবাদের ঢেউ খেলে যায়। তাই এই আনন্দমঠ উপন্যাসটিকে স্বদেশপ্রেমের গীতা হিসেবে চিহ্নিত করা হয়। এই গ্রন্থটি রচনার প্রেক্ষাপট। বঙ্কিমচন্দ্রের এই আনন্দমঠ উপন্যাসটি রচিত হয়েছিল 1770 খ্রিস্টাব্দ ও বাংলা 1176 বাংলার মন্বন্তর ও সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের পটভূমিকায়। তৎকালীন সময়ে মন্বন্তরের ফলে মানুষের যে হাহাকার চিত্র বা অভাবজনিত অবস্থা, সেই অবস্থাকে তুলে ধরে তিনি এই গ্রন্থটি রচনা করেছিলেন। এই গ্রন্থের মূল ঘটনা আবর্তিত হয়েছিল মহেন্দ্র সিং ও কল্যাণী দেবী নামে দুইজন সম্ভ্রান্ত পরিবারের সদস্য, যারা এই 76-এর মন্বন্তরের সময় তাদের সর্বস্ব হারিয়ে অন্য শহরে যাওয়ার পরিকল্পনা করছিল তাদের শিশু সন্তানকে সঙ্গে নিয়ে। কিন্তু ভাগ্যক্রমে তারা পথের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যায় ও এই উপন্যাসের অন্যতম চরিত্র সত্যানন্দ সে কল্যাণীকে উদ্ধার করে অবশেষে তাদের মধ্যে মিলন সম্পন্ন হয়। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে এই আনন্দমঠ উপন্যাসের মূল কাহিনী আবর্তিত হলেও উপন্যাসের প্রতিটি ছত্রে ছত্রে কিন্তু জাতীয়তাবাদ ও দেশপ্রেম প্রকাশিত হয়েছিল। এই গ্রন্থে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি দেশমাতৃকার বিভিন্ন দুর্দশার চিত্র তুলে ধরে দেশবাসীকে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহের জন্য তিনি আহ্বান করেছিলেন। বঙ্কিমচন্দ্রের এই আনন্দমঠ উপন্যাসে কিভাবে দেশপ্রেম ও জাতীয়তাবাদী ভাবধারা প্রকাশিত হয়েছিল সেগুলি আমরা পরপর পয়েন্ট ধরে ধরে আলোচনা করব। প্রথমত, জন্মভূমি ও মাতৃদেবী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছে জন্মভূমি নিছক আকাশ, জল, মাটি ও জনসমষ্টি মাত্র নয়।
তিনি জন্মভূমিকে মাতৃরূপে ও দেবী রূপে কল্পনা করেছেন। তার কাছে জন্মভূমি হলো চিন্ময়ী দেবী রূপ। এই জন্মভূমির বিভিন্ন দুর্দশার চিত্র তুলে ধরে, অর্থাৎ এই জন্মভূমির সঙ্গে তিনি মাতৃদেবীকে তুলনা করে এই উপন্যাসে আলোচনা করেছেন। বিভিন্ন মাতৃরূপকে এই জন্মভূমির সঙ্গে তিনি রূপ বর্ণনা করেছেন বা তার বিবরণ দিয়েছেন। এই উপন্যাসের অন্যতম চরিত্র সত্যানন্দের মুখ দিয়ে তিনি মাতৃরূপ কল্পনা করেছেন বা এই দেশমাতৃকার রূপের তিনি বর্ণনা করেছেন। এই জন্য তিনি তিনটি দেবীর অবতারণা করেছেন। প্রথমত জগদ্ধাত্রী দেবী, অর্থাৎ মা যা ছিলেন এককালীন আমাদের এই জন্মভূমি, যা সর্ব আবরণ ভূষিত ঐশ্বর্য ও সম্পদে পরিপূর্ণ ছিল, সেই সর্ব আবরণ ভূষিতা জগদ্ধাত্রী দেবীর রূপ তিনি কল্পনা করেছেন। এরপর তিনি কল্পনা করেছেন মা কালী, অর্থাৎ ভারতবর্ষে মুসলিম শাসনের পর ও ব্রিটিশ শাসনের ফলে এই জন্মভূমির যে কঙ্কালসার চেহারা তা তিনি তুলে ধরেছেন এই মা কালী রূপের তুলনার মাধ্যমে। তাই তিনি বলেছেন এই উপন্যাসে যে আজ দেশের সর্বত্র শ্মশান, তাই মা কঙ্কাল মালিনী, অর্থাৎ মুসলিম শাসন ও ইংরেজদের শোষণের ফলেই মাতৃদেবীর আজ এই দৈন্যদশা। এরপরে তিনি মা দুর্গার অবতারণা করেছেন। মা দুর্গাকে তিনি ভবিষ্যতে শোষণমুক্ত ও স্বাধীন মায়ের রূপ কল্পনা করেছেন, যেখানে দশভুজা মা দুর্গা পুনরায় আবার স্বাধীনভাবে তিনি বিরাজ করছেন। অর্থাৎ এই দেশমাতৃকা একদিন স্বাধীন হবে ও স্বাধীন হয়ে সেই দিন পুনরায় আবার নতুন আবরণে ভূষিত হবে। এইভাবে তিনি এই জন্মভূমিকে দেশমাতৃকা ও বিভিন্ন দেবীর সঙ্গে তুলনা করে দেশবাসীর অন্তরে দেশাত্মবোধ জাগরণ ঘটাতে সক্ষম হয়েছিলেন। এছাড়াও বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসের অন্যতম অবদান হল তার বন্দে মাতরম গান ও এর দ্বারা দেশপ্রেম। বন্দে মাতরম গানটি বঙ্কিমচন্দ্র রচনা করেছিলেন 1875 খ্রিস্টাব্দে দেশমাতৃকার বন্দনা হিসেবে, কিন্তু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে তিনি এই গানটিকে আনন্দমঠ উপন্যাসে অন্তর্ভুক্ত করেছিলেন মা দেবী দুর্গার বন্দনা গীতি হিসেবে। যদু ভট্টের সুর আরোপ করা এই বন্দে মাতরম গানটি পরবর্তীকালে ভারতের স্বাধীনতা সংগ্রামী ও জাতীয়তাবাদী যুবকদের কাছে জাতীয় মন্ত্রে পরিণত হয়েছিল। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হলে বাংলার যুবক শ্রেণী এই বন্দে মাতরম গানটি গেয়েই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। এছাড়াও এই বন্দে মাতরম গানটি গেয়েই বিপ্লবী আন্দোলনকারীরা তারা বা সশস্ত্র বিপ্লবীরা ফাঁসির মঞ্চে ফাঁসির দড়ি গলায় পড়েছিল এই বন্দে মাতরম গানটি গাইতে গাইতে। 1907 খ্রিস্টাব্দে ভিকাজি মাদাম কামা যে ভারতের প্রথম জাতীয় পতাকার রূপ কল্পনা করেছিলেন, সেখানেও দেবনাগরী হরফে এই বন্দে মাতরম ধ্বনিটি লেখা ছিল। 1909 খ্রিস্টাব্দে অরবিন্দ ঘোষ মাদার আই বো টু থি শিরোনামে এই গানটির ইংরেজি অনুবাদ করেছিলেন। এইভাবে বঙ্কিমচন্দ্রের এই আনন্দ মঠে যে বন্দে মাতরম গানটি রচিত হয়েছিল, সেই গানটি সমগ্র ভারতবর্ষ জুড়ে জাতীয় সংগ্রামের অন্যতম বীজ মন্ত্রে পরিণত হয়েছিল, বা এই গানটির দ্বারা তিনি সমস্ত ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী ও যুবকদেরকে উদ্বুদ্ধ করেছিলেন। এছাড়াও এই উপন্যাসের অন্যতম অবদান হল সন্তান দলের আদর্শ। এই উপন্যাসের মাধ্যমে তিনি দেশবাসীকে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে বিদ্রোহের আহ্বান জানিয়ে বলেন
যে দেশপ্রেমেই হলো মানুষের প্রকৃত ধর্ম ও দেশই হলো মা। সন্ন্যাসের নতুন আদর্শ প্রচার করে তিনি মাতৃমুক্তি যজ্ঞে নিবেদিত প্রাণ একদল রাজনৈতিক সন্ন্যাসী সৃষ্টির কথা তিনি বলেন, যাদের মূল উদ্দেশ্য হবে মানব মুক্তি, দেশমাতার মুক্তি ও মানবহিত সেবা। নারী, পুরুষ, ধনী, দরিদ্র, সাধারণ মানুষ সকলের সমবেত প্রচেষ্টার প্রকৃত জাগরণের মাধ্যমেই দেশের মুক্তি আসবে। তার মতে দেশের স্বাধীনতা আসবে ত্যাগমন্ত্রে দীক্ষিত সত্যানন্দের মতো একনিষ্ঠ নেতার অধীনে, সন্তান দলের আত্মবল, দেশপ্রেম, নিষ্ঠা ও রক্তক্ষরা সংগ্রামের মাধ্যমে, আবেদন নিবেদনের মাধ্যমে নয়। পরবর্তীকালে এই যে বঙ্কিমচন্দ্রের যে প্রদর্শিত পথ, সেই পথেই কিন্তু ভারতের জাতীয়তাবাদী আন্দোলন পরিচালিত হয়েছিল। এছাড়াও বঙ্কিমচন্দ্রের এই উপন্যাসের মাধ্যমে পাশ্চাত্য শিক্ষার সমালোচনা করা হয়েছে। তিনি বলেছেন যে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ভারতীয়রা শুধুমাত্র কর্ণিগিরি করেই তাদের জীবন কাটাবেন, বা এই শিক্ষার মূল উদ্দেশ্য হলো কিছু কর্ণিক তৈরি করা। এর দ্বারা কিন্তু মানুষের মধ্যে প্রকৃত দেশপ্রেম জাগরিত হবে না। এছাড়াও নারী জাতির সম্মান রক্ষা করার কথা তিনি ঘোষণা করেছেন। এই উপন্যাসে যে সমস্ত নারী চরিত্রগুলি রয়েছে, সেই নারী চরিত্রগুলির প্রতি সন্তান দলের যে সম্মান প্রদর্শন, সেই প্রদর্শনের মাধ্যমেই তিনি নারী জাতির সম্মান রক্ষার কথা তিনি তুলে ধরেছেন। এইভাবে এই বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস সমগ্র ভারতবর্ষব্যাপী জাতীয়তাবাদী ভাবধারা বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করলে ব্রিটিশ সরকার এতে আতঙ্কিত হয়ে আনন্দমঠ উপন্যাসটিকে নিষিদ্ধ বলে ঘোষণা করে। দেশ স্বাধীন হওয়ার পর 1947 খ্রিস্টাব্দে ভারত সরকার এই গ্রন্থটির উপর সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় ও বন্দে মাতারাম সঙ্গীতটিকে ভারতের জাতীয় সঙ্গীতের মর্যাদা দেওয়া হয়েছিল। এইভাবে বঙ্কিমচন্দ্রের এই যে আনন্দমঠ উপন্যাস, সেই উপন্যাসের মাধ্যমে জন্মভূমি ও মাতৃদেবীর কল্পনা, বন্দে মাতারাম সঙ্গীতের রচনা ও সন্তান দলের আদর্শ এবং নারী জাতির প্রতি যেভাবে তিনি সম্মান তুলে ধরেছেন, তার ফলে সমগ্র দেশব্যাপী নতুন জাতীয়তাবাদী চেতনার সৃষ্টি হয়েছিল এবং যুবক সমাজ ও দেশবাসীকে জাতীয়তাবাদী মন্ত্রে দীক্ষিত করতে সমর্থ হয়েছে।